আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক অন পেজ এসইও। অন পেজ এসইও সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং অন পেজ এসইও সম্পর্কে জেনে আসি যে অন পেজ এসইও আসলে কী জিনিস। তো প্রথমে আমরা অন পেজ এসইও সম্পর্কে আসি। অন পেজ এসইওকে আমরা অন দ্য ওয়েবসাইট বা অন সাইট এসইও বলে থাকি, বা এই জিনিসটা আসলে কী বা এই জিনিসটা কীভাবে কাজ করে। অন দ্য সাইট বা অন সাইট এসইও মানে হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের মধ্যে যে এসইওর কাজ আমরা করি সেটাকে অন পেজ এসইও আমরা বলি। ওকে, সো একটা ওয়েবসাইটের মধ্যে আসলে কি থাকে, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আসলে যেটা দেখি, আমরা যদি ধরেন যে হেলথ ব্লগ লিখে সার্চ করলাম, হেলথ ব্লগ লিখে সার্চ করার পরে আমাদের সামনে বেশ কিছু ব্লগ চলে আসলো। এখন একটা ওয়েবসাইটের মধ্যে, মানে ওয়েবসাইট বলতে কি, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কন্টেন্ট আছে, তাই না? বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন ইমেজ আছে, বিভিন্ন ছবি আছে, বিভিন্ন ইনফোগ্রাফিক আছে। তো সেই বিষয়গুলোকে বা সেই ইমেজ, সেই টেক্সট, সেই পোস্ট, সেই ভিডিওগুলোকে অপটিমাইজ করার যে কাজ, সেটাকে অন পেজ এসইও বলা হয়। অর্থাৎ এই যে একটা পোস্ট, এটাকে ঠিকঠাক করা বা এসইও করা, এসইও ফ্রেন্ডলি করা, কিওয়ার্ড অ্যাড করা, এই যাবতীয় বিষয়গুলি হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যদি এটার সংজ্ঞা বলতে চাই, সেটাই দাঁড়াবে যে অন পেজ এসইও অর অন সাইট এসইও রেফার্স টু এনিথিং ইউ ক্যান ডু অন দ্য ওয়েব পেজ ইটসেলফ টু ইমপ্রুভ ইটস র্যাঙ্কিং। আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে কাজ করব, যাতে আমাদের এই ওয়েবসাইটটা র্যাঙ্কে যায়। কারণ আমি যখন হেলথ ব্লগ লিখে সার্চ করলাম, প্রথমে কিন্তু আমার এটা আসলো, তাই না? এরপরে এটা আসলো, এরপরে এটা আসলো, তারপরে এই ওয়েবসাইট, তারপরে এরকমভাবে বেশ কিছু ওয়েবসাইট আমাদের সামনে চলে আসলো। ওকে, সো অন পেজ এসইও তাহলে অন দ্য ওয়েবসাইট যে এসইওর কাজ আমরা করি সেটাকে অন পেজ এসইও বলা হয়। খুব সহজেই মনে রাখবেন, অন পেজ এসইও মানে হলো ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে এসইও করার কাজ। ওকে, সো নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে যে অন পেজ এসইও আসলে কেন গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে আসলে সেরকম বলার কিছু নেই, কারণ এটা আসলে আমরা সবাই জানি। কারণ গুগল কি করে, গুগল যখন কাউকে র্যাঙ্ক দেয় বা কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয় বা কোনো কন্টেন্টকে র্যাঙ্ক দেয়, যাই বলি না কেন আমরা, তখন সে কিন্তু দেখে যে এই যে কন্টেন্টটা বা এই যে আমরা যখন হেলথ ব্লগ লিখলাম, তখন সে একে কেন সামনে নিয়ে আসলো, এই ওয়েবসাইটকে কেন সামনে আনলো, এটাকে সেকেন্ডে কেন আনলো। কারণ গুগল যেটা চায় যে এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো আসলে ওয়েল অপটিমাইজড কিনা বা এই কিওয়ার্ডের সাথে যায় কিনা, বা এই কিওয়ার্ড দিয়ে এই এই ওয়েবসাইট আসবে এটা অপটিমাইজ করা হয়েছে কিনা। অর্থাৎ আসলে খুব সুন্দরভাবে আমাদের সব কিছু কিওয়ার্ড দিয়ে তৈরি করা কিনা, এটাই হচ্ছে গুগল চায়। সো কন্টেন্ট হচ্ছে গুগলের কাছে অনেক বড় একটি বিষয়। তাহলে গুগল কি করে, রেলেভেন্ট যে সার্চ রেজাল্ট সেটা আগে দেখে। আমি যখন এটা লিখে সার্চ করলাম, এটা নিয়ে তো আরও ওয়েবসাইট আছে, এরা কেন দ্বিতীয়তে, এরা বা এই কেন তৃতীয়তে, কারণ হচ্ছে গুগলের কাছে মনে হয়েছে যে এই কিওয়ার্ড দিয়ে আসলে একেই সামনে দেওয়া যায়। তার মানে কি দাঁড়ালো, তার মানে এর অন পেজ এসইও অনেক ভালো। তবে এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এর শুধু অন পেজ এসইও গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে ভালো এরকম না, এখানে অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও আরও কিছু বিষয় আছে, যেটা আমাদের এই ভিডিও না অন্য ভিডিওতে আমরা দেখব। কারণ শুধু অন পেজের উপর ভিত্তি করে আপনি খুব ভালো পরিমাণ র্যাঙ্কিং বা খুব দ্রুত র্যাঙ্কিং পাবেন না। আপনার র্যাঙ্কিং পেতে হলে বা সার্চ রেজাল্টে প্রথমে আসতে হলে আপনার অন পেজ এসইওর সাথে অফ পেজ লাগবে, একই সাথে টেকনিক্যাল এসইও লাগবে। সো সব কিছুর কম্বিনেশনে আপনি একটা র্যাঙ্কিং পাবেন বা একটা জায়গাতে আপনি যাবেন। সো এই ভিডিওটা যেহেতু অন পেজ নিয়ে, সো আমরা এই ভিডিওতে অন পেজ নিয়ে আলোচনা করব। তো আমরা তাহলে জানলাম যে অন পেজ এসইও আসলে কেন প্রয়োজন। কারণ গুগল আসলে কি করে যে সে টেকনিক্যাল এবং অফ পেজের বিষয়গুলো বা লিঙ্ক বিল্ডিং যেটা, সেটা খেয়াল করার পাশাপাশি সে অন পেজ বা কন্টেন্টের কোয়ালিটিও খেয়াল করে। সো এটা এই জন্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অন পেজ এসইও কীভাবে করব, বা অন পেজ এসইও করার সময় আমাদের কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়। প্রথমত আমাদের অ্যালাইন উইথ সার্চ ইন্টেন্ট, আমাদের সার্চ ইন্টেন্টের কথা মাথায় রাখতে হবে এবং সেভাবে কন্টেন্ট লিখতে হবে বা সাজাতে হবে, বা এটাকে অপটিমাইজও বলতে পারি। আর সার্চ ইন্টেন্ট কি, সার্চ ইন্টেন্ট হচ্ছে এটাই, অর্থাৎ আমি যখন হেলথ ব্লগ লিখলাম, এটা কিন্তু একটা সার্চ ইন্টেন্ট, বা সার্চ ইন্টেন্ট বলতে বোঝায় যে সার্চার যেটা সার্চ করছে বা ইউজার যেটা সার্চ করে, সেটা সে কী লিখে সার্চ করে, কোন উদ্দেশ্যে সার্চ করে।
এখন এই কিওয়ার্ডের সাথে মানে এটা হচ্ছে একটা সার্চ ইনটেন্ট, আমরা যদি এখানে মাউস রাখি দেখবেন যে আরও সার্চ ইনটেন্ট বা কিওয়ার্ড আমাদের সামনে চলে আসবে। সো এই যে সার্চ ইনটেন্ট, এই সার্চ ইনটেন্টের সাথে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের মিল আছে কিনা, বা আমাদের ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট থাকে এই ইনটেন্ট দিয়ে, সেটা আসলে ওয়েল অপটিমাইজড কিনা, অর্থাৎ অ্যাকচুয়ালি মানে তার মধ্যে কিওয়ার্ড আছে কিনা। যেমন দেখেন এটা হচ্ছে আমাদের একটা মানে পোস্ট, তাই না, এই ওয়েবসাইটের একটা পোস্ট। এখন এর মধ্যে খেয়াল করবেন যে খুব সুন্দরভাবে কিন্তু হেলথ রিলেটেড বিষয়গুলো এখানে অ্যাড করা আছে। সো এটাই হচ্ছে সার্চ ইনটেন্ট। আমাদের সার্চ ইনটেন্টকে মাথায় রাখতে হবে। সার্চ ইনটেন্ট মাথায় রেখে আমরা আমাদের মানে কন্টেন্টকে অপটিমাইজ করব। অর্থাৎ আমরা কি করি, আমরা অন পেজ এসিওর জন্য কন্টেন্টগুলোকে অপটিমাইজ করি। আমরা প্র্যাকটিক্যালে যখন যাব আমরা ইওস্ট বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখব যে আমাদের কন্টেন্টগুলোকে আমরা কীভাবে সুন্দরভাবে এসিও ফ্রেন্ডলি বা এসিও অপটিমাইজড করতে পারি। নেক্সট হচ্ছে মেক ইউর কন্টেন্ট ইউনিক। আমাদের কন্টেন্টকে ইউনিক করতে হবে। কীভাবে আমরা কন্টেন্টকে ইউনিক করব? এখন প্রথমত আমরা তো খেয়াল রাখলাম সার্চ ইনটেন্ট বা ইউজার ইনটেন্ট, তাই তো। নেক্সট হচ্ছে ইউনিক কেন, বা ইউনিক কেন লাগবে। ইউনিক এই জন্যই লাগবে, গুগল হচ্ছে ফ্রেশ এবং ইউনিক জিনিস পছন্দ করে। এখন যদি আপনি কাট কপি পেস্ট করে কোনো কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে গুগল সেটাকে র্যাঙ্ক করাবে না, কারণ গুগলের ডাটাবেসে বা গুগলের ইন্ডেক্সে অলরেডি আগের যে কন্টেন্ট যেটা থেকে আপনি কাট কপি পেস্ট করেছেন সেটা থাকবে। তখন গুগল যখন দেখবে যে এটার সাথে ওটা মেলে, তখন সে আপনারটাকে র্যাঙ্ক করাবে না, আগেরটাই র্যাঙ্কে থাকবে। সো অবশ্যই ইউনিক করতে হবে, এবং ইউনিক করার জন্য আপনাকে এটাকে কী করতে হবে, রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে এবং গুছিয়ে লিখতে হবে। ওকে, সো অনেক ওয়েবসাইটের কন্টেন্ট যা মানে ক্রিয়েট করার জন্য আলাদাভাবে কন্টেন্ট রাইটার রাখা থাকে, তারা বিভিন্ন রকমের কন্টেন্ট লিখে থাকে। নেক্সট হচ্ছে ক্রিয়েট এ ভিজুয়াল হায়ারার্কি বাই ইউজিং H1 to H6 ট্যাগস। এখন আমাদের যেটা করতে হবে, ভিজুয়াল হায়ারার্কি বলতে কী বোঝা হচ্ছে, এবং H1 to H6 ট্যাগস কি। ভিজুয়াল হায়ারার্কি বলতে যে আমরা যখন একটা পোস্ট লিখবো তখন সুন্দর একটা টাইটেল থাকবে, এটা টাইটেল, এটা হচ্ছে ইমেজ, তাই না, সুন্দর একটা ইমেজ থাকবে। এখানে H1 H2 ট্যাগ থাকবে, মানে ট্যাগ হচ্ছে H1 থেকে H6 6টি ট্যাগ হয়। এবং H1 ট্যাগ হলো আমরা যখন কোনো লেখা পড়ি তখন সবচেয়ে বড় যে ট্যাগটা থাকে সেটা হচ্ছে H1 হয়। এরপরে যেটা একটু ছোট হয় মানে সাব হেডিং, সেটাকে H2 বলা হয়। তারপরে হচ্ছে নিচে তার থেকেও যে ছোট সেটা H3, তারপরেরটা H4, এরপরে H5, H6। এই হচ্ছে আমাদের মানে ট্যাগের বিষয়। এখন ট্যাগগুলো কেন দিতে বলা হয়, ট্যাগগুলো এই জন্যই দিতে বলা হয়, খেয়াল করেন যে আমরা যখন কোনো লেখা পড়ি বা কোনো কন্টেন্ট পড়ি, তখন যখন একটা হেডলাইন থাকে আমাদের সেটা ভালো লাগে, বা সাব হেড যখন থাকে বা সাব হেডলাইন, সেটা আমাদের চোখে মানে একটু অ্যাট্রাকটিভ হয়। তারপরে এর মধ্যে যখন প্যারাগ্রাফ করে বা প্যারা করে লেখা থাকে, তখন দেখবেন যে সেটা পড়তে আমাদের অনেক সুবিধা হয়। দেখেন এখানে প্যারা করে লেখা আছে, এখানে 3 থেকে 4 লাইনের বেশি নেই, ভেতরে লিঙ্ক দেওয়া আছে, অনেক জায়গাতে লিঙ্ক বিল্ড করা আছে, দেওয়া আছে। সো এইগুলো আসলে আই ফ্রেন্ডলি, আমাদের জন্য যেমন আই ফ্রেন্ডলি, গুগলের বটের কাছেও এগুলো আই ফ্রেন্ডলি, বা তার জন্য ক্রল করা সুবিধা এই কন্টেন্টগুলো। সো আমরা কী করবো, H1 থেকে H6 যে ট্যাগ আমাদের প্রয়োজন সেই ট্যাগগুলো ব্যবহার করবো, এবং অবশ্যই ইমেজ থাকবে, এরকম প্যারা করে লেখা থাকবে, যাতে সেটা কী হয়, যে বুঝতে সুবিধা হয়। মানুষের কাছে যেমন সুবিধা হয়, রোবোটিক সিস্টেম বা অ্যালগোরিদমেরও সেরকম সুবিধা হয়, যাতে মানে গুগলের বটেরও সুবিধা হয়। নেক্সট হচ্ছে আমরা কী করবো, কম্পেলিং টাইটেল ট্যাগ লিখতে হবে। টাইটেল ট্যাগ কোনটি, টাইটেল ট্যাগ হচ্ছে আমরা যখন কোনো পোস্টের উপরে আসি, এটাই হচ্ছে টাইটেল ট্যাগ। তো এটাকে বলা হচ্ছে কম্পেলিং ভাবে লিখতে হবে, বা খুব সুন্দরভাবে কিওয়ার্ড সমৃদ্ধ করে লিখতে হবে, যাতে কি হয়, যাতে গুগলের বট আসলে বুঝতে পারে আচ্ছা ঠিক আছে এই টপিক আসলে এইটা নিয়ে, মানে আমি যে জায়গাতে এসেছি, আমি যেটাকে ইন্ডেক্স করছি সেটার ইউজার ইন্টেন্ট হচ্ছে এটা, এবং আমি যেটাকে ক্রল করছি তার মধ্যে আসলে এই টপিকটা বা ইউজার ইন্টেন্ট আছে, সো আমি এটাকে আমার ইন্ডেক্সে নিতেই পারি। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে টাইটেলটাকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। 70 ক্যারেক্টার, অর্থাৎ খুব বেশি বড় করা যাবে না। যেমন আমরা যদি এটা দেখি, অনেক বড় টাইটেল কি হয় যে লাইনগুলো কেটে যায় বা ভেঙে যায়। যেমন এখানে খেয়াল করেন, দেখেন এই যে ছোট্ট কিন্তু, তাই না, ছোট্ট করে টাইটেল দেওয়া আছে, সেটা দেখলেই বোঝা যায়। ওকে, সো এটাকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, যেটা বেটার প্র্যাকটিস। এরপরে ম্যাচ সার্চ ইন্টেন্ট, এটা সম্পর্কে বলার আসলে তেমন কিছু নেই। ম্যাচ সার্চ ইন্টেন্টের ক্ষেত্রে আমরা যখন এটা লিখবো বা এটাকে অপটিমাইজ করবো, সার্চ ইন্টেন্টটা কি সেটা বের করতে হবে। যেমন সার্চ ইন্টেন্ট কী ছিল, তাই না, এখানে আমি এটা দিব আর কি। ওকে, দেখেন এই ছিল আমাদের সার্চ ইন্টেন্ট, তাই তো। সো এখন এই সার্চ ইন্টেন্টের সাথে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের হচ্ছে মিল থাকতে হবে। ওকে,
বি ডিসক্রিপটিভ এবং ইনক্লুড দ্য কিওয়ার্ড, এই দুটো একবারে বলে দিই। বি ডিসক্রিপটিভ বলতে যে সুন্দরভাবে এটাকে বর্ণনা করতে হবে, প্যারা প্যারা করে কিওয়ার্ড অ্যাড করে আমরা এটাকে বর্ণনা করব, এবং অবশ্যই কিওয়ার্ড অ্যাড করতে হবে, কারণ যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন ইউজার ইন্টেন্টের সাথে মিলিয়ে আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। সো ব্লগ লেখার জন্য বা ব্লগ পোস্ট লেখার জন্য আপনার আলাদাভাবে কিওয়ার্ড সাজিয়ে নিতে হবে, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চে দেখব বা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আমরা সেটা শিখব। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনক্লুড ইয়ার, যেমন ফর টপিক্স দ্যাট ডিমান্ড ফ্রেশনেস। আপনি যেটা করতে পারেন বা অন পেজ এসইওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে শাল ব্যবহার করা, বা হচ্ছে যেটা কন্টেন্টের ফ্রেশনেস বোঝায়। যেমন অনেক কন্টেন্ট আপনারা দেখবেন প্রচুর যেটার সাথে এই যে এরকম লেখা থাকে যে হেলথ ব্লগ এক্সাম্পল ইন 2024, বা এরকম ডেট দিয়ে লেখা থাকে। এই ডেট কেন দেওয়া হয়? ডেট এই জন্যই দেওয়া হয় যে ডেট দিলে গুগলের কাছে বোঝায় যে হ্যাঁ এই কন্টেন্টটা আসলে ফ্রেশ বা এই বছরের। এবং দেখবেন যে এরকম ডেট দিয়ে প্রচুর পরিমাণ কন্টেন্ট লেখা হয় এবং এগুলো প্রচুর সার্চেবল। দেখেন সবগুলোর পাশেই 2024 দেওয়া আছে, তারপরে এগুলো 2024, তাই না? এটাই হচ্ছে কন্টেন্টের ফ্রেশনেস, মানে ফ্রেশনেস বোঝায়। সো আপনাকে যেটা করতে হবে, যে এসইও যেহেতু লং টার্ম একটা প্রসেস এবং কন্টিনিউয়াসলি এর কাজ করতে হয়, সো অবশ্যই আপনাকে ইয়ার দিয়ে কাজ করতে হবে, কন্টেন্টের একটা ফ্রেশনেস মানে ফ্রেশনেস নিয়ে আসতে হবে, মাঝে মাঝে কন্টেন্টগুলোকে আপডেট করতে হবে। তো নেক্সটে যাই আমরা আমরা এই কয়েকভাবে বা এই মানে এই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে অন পেজ এসইও করে থাকি। আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন লিখতে হবে খুব সুন্দরভাবে। আর মেটা ডিসক্রিপশন কি? সেটা হচ্ছে আমরা যখন সার্চ করি কোনো কিছু লিখে বা ইউজার ইনটেন্ট দিয়ে যখন সার্চ করি, তখন দেখেন এখানেই যে দেখেন যে অংশটুকু আসছে, এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এটা কিসের মেটা ডিসক্রিপশন? এই পোস্টের মেটা ডিসক্রিপশন। তো এই মেটা ডিসক্রিপশনও আমাদের খুব সুন্দরভাবে লিখতে হবে, এবং এটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। এখানে কিওয়ার্ড আমরা অ্যাড করব, এবং অবশ্যই ইউজার ইন্টেন্ট বা সার্চ ইন্টেন্ট, যেটা মানে আমরা যা লিখে সার্চ করি সেটা অ্যাড করতে হবে। ওকে, সো নেক্সট হচ্ছে সেট ইউজার ফ্রেন্ডলি ইউআরএল। ইউজার ফ্রেন্ডলি ইউআরএল কী জিনিস? ইউজার ফ্রেন্ডলি ইউআরএলটা হচ্ছে, দেখেন আমরা যখন এই ওয়েবসাইট থেকে থেকে হচ্ছে এখানে আসলাম, এখানে আসার পর দেখেন এখানে পরের যে অংশটা আপনারা দেখছেন, এই যে এই অংশটাই কিন্তু আমাদের এই পোস্টের টাইটেল। সো এসইও ফ্রেন্ডলি টাইটেল বলতে বোঝায় যে আমাদের যে পোস্ট, সেই পোস্টের যে টাইটেল আছে সেই টাইটেলে আমাদের এই লিঙ্কে বা মানে লিঙ্কে বা ইউআরএল বা অ্যাড্রেসে আমরা দিয়ে দেবো। এটাও অ্যাড করা যায় বা ক্রিয়েট করা যায়, সো এটাও আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজের কথা বলা হচ্ছে বা ইমেজ অপটিমাইজেশন আছে। সেখানে আমরা কি করব, ইমেজের ফাইল নেম দেবো অবশ্যই, মানে যে কোনো ইমেজই আমরা দেই না কেন সেটা রিনেম করে দেবো, একটা বর্ণনা থাকবে সেখানে কিওয়ার্ড দিয়ে। তারপরে হচ্ছে আমরা ইমেজের মাঝে ড্যাশ দিয়ে দেবো, মানে হচ্ছে মোর, তারপর ড্যাশ, তারপর ড্রামাটিক, তারপর ড্যাশ দিয়ে আবার এক্সাম্পল। এক্ষেত্রে কি হয়, যে ড্যাশ বলতে এই যে এটার কথা বলছি, যে এখানে দেখেন হোয়াই, তারপর ড্যাশ, তারপর ডু ইয়োর আবার ড্যাশ। এর মাধ্যমে সার্চ ইঞ্জিনের বটরা খুব ভালোভাবে এটাকে ক্রল করতে পারে বা বুঝতে পারে, মানে তাদের জন্য সুবিধা হয়। সো এই জন্য আমরা এর মাঝে ড্যাশ দিয়ে দেব। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে ইউজ ডেসক্রিপটিভ অল্ট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট। অল্ট টেক্সট কী জিনিস? অল্ট টেক্সট হচ্ছে যখন আমরা কোনো ইমেজ দেখি বা কোনো ইমেজ আমরা আপলোড করি ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে, তখন ওখানে অল্ট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট দেওয়ার অপশন আসে। তো অল্ট টেক্সট কী জিনিস? অল্ট টেক্সট হচ্ছে একটা ইমেজের যে মানে ডেসক্রিপশন বলতে পারি, কিওয়ার্ড বলতে পারি, বা টাইটেল বলতে পারি, অথবা হিডেন ফাইল নেম আমরা বলতে পারি, যেটা আমরা যদি দেই সেক্ষেত্রে আমাদের এটা গুগলের যে বট আছে তারা ক্রল করতে খুব সুবিধা হয়, মানে বুঝতে পারে যে হ্যাঁ আচ্ছা এই ইমেজের অল্ট টেক্সট আছে, তার মানে এই ইমেজ হচ্ছে এই রিলেটেড। ওকে, নেক্সট হচ্ছে আমরা ইমেজ কম্প্রেস করতে পারি বা ইমেজ কম্প্রেস করব। আমরা ইমেজ কম্প্রেস বলতে, যদি আপনার ওয়েবসাইটে ইমেজগুলো অনেক ভারী ভারী হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যাবে বা ওই ওয়েব পেজ বা ওই পোস্ট লোড হতে অনেক সময় লাগবে। সো আপনি যেটা করবেন, অবশ্যই ইমেজকে কম্প্রেস করে দিবেন। গুগলে অনেক ইমেজ কম্প্রেসার পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি মানে ফ্রিতে অনেক টুল আছে যেটার মাধ্যমে আপনি ইমেজ কম্প্রেস করতে পারবেন। নেক্সট, অ্যাড ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক কি? দেখেন আমরা যখন এই পোস্টের মধ্যে আসলাম, এখানে বেশ অনেকগুলো লিঙ্ক আছে, তাই না? এই যে দেখেন এখানে কিছু এক্সটার্নাল আছে, কিছু ইন্টারনাল। এক্সটার্নাল লিঙ্ক কি? এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে এই ওয়েবসাইটের বাইরে অন্য কোনো লিঙ্ক। মনে করেন এই ওয়েবসাইটের একটা লেখা ফেসবুকে পোস্ট করা হয়েছে, সেরকম কোনো লিঙ্ক এখানে দেওয়া, অথবা এই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে রিডিরেক্ট হয়ে চলে যাবে এরকম কোনো লিঙ্ক এখানে আছে, সেটা হচ্ছে
এক্সটার্নাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এই ওয়েবসাইটেরই অন্য কোনো পোস্ট যেটা এই পোস্টের সাথে রিলেটেড সেরকম কোনো লিঙ্ক, এগুলো অ্যাড করতে হয়। এতে কি হয়, অথরিটি বাড়ে বা এসইওর ক্ষেত্রে খুব বেটার একটা মেসেজ সার্চ ইঞ্জিনের কাছে যায়। যেমন দেখেন এখানে প্রচুর পরিমাণ লিঙ্ক আছে, আমরা যদি এইগুলো দেখি যেগুলো আপনারা এই যে দেখছেন এখানে এই যে প্রচুর লিঙ্ক দেওয়া, প্রচুর। আমরা ক্লিক করলে দেখবো যে এক একটা এক এক জায়গায় একটা এক্সটার্নাল লিঙ্ক, একটা ইন্টারনাল লিঙ্ক, এগুলো। সো অন পেজ এসইও করার সময় আমাদের এগুলোও অ্যাড করতে হবে। নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ফিচার স্নিপেট বা হচ্ছে আমরা যে মেটা ডিসক্রিপশনের কথা বললাম সেটা আমাদের ঠিকঠাক করতে হবে। আমরা ইওস্ট দিয়ে যখন এটার প্র্যাকটিক্যাল করব তখন ওখানে আমরা এগুলো দেখব। নেক্সট হচ্ছে আমরা স্কিমা মার্কআপ অ্যাড করব, তারপর পেজ এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো হচ্ছে স্কিমার ক্ষেত্রে যেটা হয়। স্কিমা বলতে যেটা বোঝায় একটু শর্ট করে বলি, যে স্কিমা হচ্ছে যে নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে আমাদের পোস্টকে ভাগ করা। যেমন আমি যদি এখানে আমি হচ্ছে ধরেন ফুড লিখে সার্চ করি, আমি ফুড লিখে সার্চ করলাম, এখন দেখেন এখানে আমার কিছু রেজাল্ট আসলো যেগুলো এই যে এরকম করা, তাই না? এরকমভাবে দেওয়া আছে, এরকমভাবে সাজানো আছে, এগুলোতে ইমেজ এরকম, এগুলোই হচ্ছে স্কিমা। অর্থাৎ আমাদের পোস্টটাকে স্পেসিফিক করে বোঝানো যে হ্যাঁ আমার পোস্ট হচ্ছে অমুক বিষয়ে, এটার আমি স্কিমা জেনারেট করলাম, সার্চ ইঞ্জিন যেন এটাকে মানে তখন স্কিমা দেখলে ও তখন ওইটাকে সেভাবেই ক্রল করে। ওকে, স্কিমা নিয়ে বিশাল আলোচনা আছে, আলাদা একটা টপিক হবে স্কিমা। সো সেটা আমরা পরে দেখব। এবং দেন অপটিমাইজ পেজ এক্সপিরিয়েন্স বলতে বোঝানো হচ্ছে যে আমরা যখন একটা পেজে যাই বা আমরা কোনো ওয়েবসাইটে যাই, সেটা যেন হচ্ছে আমাদের খুব হচ্ছে ফ্রেন্ডলি হয় বা খুব দ্রুত হচ্ছে লোড হয়, লোডিং টাইম কম হয়। এইসব যদি আমরা করতে পারি তাহলে আমাদের অন পেজ এসইওটা অনেক বেটার হয়। তো এই হচ্ছে অন পেজ এসইওর মূল বিষয়। আমরা আজকে হচ্ছে থিওরিটা জানলাম, এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আপনারা প্র্যাকটিক্যাল জানতে পারবেন এবং প্র্যাকটিক্যাল শিখতে পারবেন। আমরা পরের ভিডিওগুলোতে ইয়োস্ট প্লাগইন এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমাদের ওয়েবসাইটের এসইও করব, অর্থাৎ অন পেজ এসইও এবং একই সাথে এরপরে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং এবং টেকনিক্যাল এসইও সবগুলোই পরবর্তীতে আমাদের চ্যানেলে আসবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।